স্যার, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনার কাছে আমরা অনেক বেশি কৃতজ্ঞ। তো আমাদের এখানে যারা যুক্ত হয়েছেন, আমি অনুরোধ করব স্যারের কাছ থেকে আজকে ভালোভাবে শেখার জন্য। এবং স্যারকে আসলে আমরা ওইভাবে এখন খুব কমই পাই, স্যারের বয়স হয়েছে। তো তারপরেও স্যার যেভাবে সময় দিয়ে যাচ্ছেন, আমরা স্যারের জন্য দোয়া করি। আমরা এখন স্যারকে অনুরোধ করব তার শুভেচ্ছা বক্তব্য দিয়ে তার প্রশিক্ষণে ঢোকার জন্য। ধন্যবাদ শাওন। সালাম আলাইকুম। উপস্থিত আমাদের শ্রদ্ধেয় জাতীয় কমিশনার জনাব আনোয়ারুল ইসলাম শিকদার সাহেব, এবং আমি এখানে দেখছি আমাদের অনেক লিডার ট্রেনারও আছেন, অনেকে বিভিন্ন অঞ্চলের কর্মকর্তা আছেন এবং রোভাররাও আছেন। বিশেষ করে প্রফেসর মোল্লাকে আমি দেখছি, একজন ভালো স্কাউট লিডার, ইনি লিডার ট্রেনার, এবং অন্যান্য অ্যাডাল্ট লিডাররা আছেন এবং আমার প্রিয় রোভার সদস্যরা আছেন। সবাইকে আমি শুভেচ্ছা জানাই আজকের সেশনে। আসলে আমাদের শিকদার ভাই আমাকে যখন অনুরোধ জানালেন যে রোহিত ভাই আপনি একটা সেশন নিতে হবে, আসলে সেশন তো এখন যত বয়স হচ্ছে বা যত উপরে মানে দায়িত্ব যাচ্ছি, সেশন নেওয়াটা কমে যাচ্ছে আস্তে আস্তে। একসময় যখন আমি এনসি ট্রেনিং ছিলাম, তখন মোটামুটি আমি ট্রেনিং এর সাথে বেশ ভালোভাবে সম্পৃক্ত ছিলাম, এবং এটা শিকদার ভাই ভালোভাবে জানেন। উনিও বিদেশ থেকে, বাইরের থেকে ট্রেনিং নিয়ে এসছেন, সিএলটি করেছেন উনি জাপানে। উনি একজন ভালো লিডার ট্রেনার। তো আমি মনে করি যে আসলে স্কাউটিং এর মূল জিনিস দুইটা উইং, একটা হচ্ছে ট্রেনিং, একটা হচ্ছে প্রোগ্রাম। এই দুইটা হচ্ছে মূল বিষয়, এবং এই ট্রেনিং যদি না থাকে, ট্রেনিং যদি না চলে, তাহলে প্রোগ্রাম বাস্তবায়ন হবে না। এবং এই জন্য কথাটা বলা হয় এইভাবে যে ট্রেনিং ফর দি অ্যাডাল্টস অ্যান্ড প্রোগ্রাম ফর দি ইয়াং পিপল। তো এই যে ট্রেনিংটা নিবেন যারা, এই ট্রেনিংটা নিবেন মূলত এই দুইটাই মূল জিনিস, একটা হচ্ছে ট্রেনিং, একটা প্রোগ্রাম। এই স্কাউটের সবকিছু এর মধ্যেই কিন্তু অন্তর্নিহিত। এখন ট্রেনিং যারা নিবেন অ্যাডাল্ট লিডার, তারা কি করবেন? বেসিক্যালি স্কাউট মুভমেন্ট ইজ ফর দ্য ইয়াং পিপল। এখন ইয়াং পিপলকে যদি ডেভেলপ করতে হয়, তাহলে আমাদের অ্যাডাল্ট লিডারদেরকেও ডেভেলপ করতে হবে। আর অ্যাডাল্ট লিডার নিজেদেরকে ডেভেলপ করার একটাই মাধ্যম, সেটা হচ্ছে ট্রেনিং। এখন তিনি ট্রেনিংটা নিয়ে করবেনটা কি? তিনি তো ট্রেনিংটা নিয়ে, একজন ডাক্তার, তিনি যে 7-8 বছর ডাক্তারি শিখেন, তো উনি শিখেন কার জন্য? উনি কি নিজে অসুস্থ হলে নিজেকে নিজে চিকিৎসা দেওয়ার জন্য? অবশ্যই না। তিনি যে চিকিৎসা বিদ্যাটা শিখেন, তার মূল উদ্দেশ্য হচ্ছে তিনি অন্যদেরকে সাহায্য করবেন, অন্যদেরকে তিনি রোগের উপরে চিকিৎসা দেবেন। সো আর যদি তিনি রোগের উপর চিকিৎসা দিতে না পারেন বা যদি না দেন, তাহলে হি ক্যান বি এ ডক্টর। এই জন্য স্কাউটের মধ্যে এইভাবে অ্যাডাল্ট লিডাররা যে ট্রেনিংটা নিবেন, সেই ট্রেনিংটা যদি উনি ইয়াং পিপলদের জন্য না দেন, তাহলে কিন্তু এর কোনো অর্থ নাই। সো হি শুড ডেলিভার ইট টু দ্য ইয়াং পিপল। তাকে এটা ইয়াং পিপলদের মাঝে পৌঁছে দিতে হবে। তো আমরা যারা অ্যাডাল্ট লিডার আছি, আমাদের একটা দায়িত্ব, আমরা শিখবো কাদের জন্য? কাব, স্কাউট এবং রোভারদের জন্য। এর জন্য আজকে যারা অ্যাডাল্ট লিডার আছেন এবং যারা রোভার আছেন, যারা কিছুদিন পরে আপনারা অ্যাডাল্ট লিডার হবেন, অথবা আপনারা রোভার প্রোগ্রাম বাস্তবায়ন করতে গেলে আপনার যে জিনিসটা শেখা দরকার, যে ট্রেনিং এর একটা স্কিম আছে, একটা ট্রেনিং স্কিম আছে। এই ট্রেনিং স্কিমে বিষয়টা আমাদের সবার জানা দরকার। সারা ওয়ার্ল্ডে কিন্তু সব জায়গায় ট্রেনিং স্কিম আছে। এই ট্রেনিং স্কিম কিন্তু এটা কোনো জায়গায় 4টা ধাপ আছে, 4টা স্তর আছে, কোনো জায়গায় 5টা ধাপ আছে। হ্যাঁ, কিন্তু একেবারে প্রথম থেকে শুরু করে একবার ওরিয়েন্টেশন বা বেসিক থেকে শুরু করে উডবেজার হওয়া পর্যন্ত তাকে 4টা বা 5টা স্তর বা ধাপ অতিক্রম করতে হয়। আমাদের বাংলাদেশ স্কাউটসে 5 স্তর বিশিষ্ট ট্রেনিং এর একটা ধাপ আছে। বিদেশেও কিন্তু একই 4টা সিস্টেম বা 5 স্তর বিশিষ্ট কিন্তু এই ট্রেনিং এর একটা স্কিম আছে। তো আসলে এইটাই হলো মূলত অ্যাডাল্ট লিডারদের জন্য এই ট্রেনিংটা। তাহলে সারা ওয়ার্ল্ডের যত স্কাউট অর্গানাইজেশন আছে, যত দেশ আছে, সবারই কিন্তু একটা ট্রেনিং স্কিম আছে। কারো 4 স্তর বিশিষ্ট 4 ধাপ, আমাদের হয়তো 5 ধাপ আছে। কিন্তু বেসিক্যালি এই যারা আমরা অ্যাডাল্ট লিডার, তারা যে আমাদের এই যে 5 স্তর বিশিষ্ট ট্রেনিং, এটাই কিন্তু মূল কথা। এরপরে এটাই কিন্তু আসলে অ্যাডাল্টদের জন্য ট্রেনিং। কিন্তু এই অ্যাডাল্টদের ট্রেনিং এর পরে সে যখন 2টা উডবেজ বিট পায়, এইটাই হচ্ছে একজন ইউনিট লিডারের জন্য যথেষ্ট। একটা ইউনিট পরিচালনা করার জন্য তাকে অবশ্যই উডবেজদারি হতে হবে। সে যদি উডবেজ হোল্ডার না হন, তাহলে তিনি কিন্তু একটি দলকে পূর্ণাঙ্গভাবে পরিচালনা করতে পারেন না। কারণ শুধুমাত্র বেসিক কোর্স করে এসে তারপরে তিনি যদি দল পরিচালনা করেন, তাহলে দেখবেন যে পিএস হওয়ার জন্য
বা শাপলা পাওয়ার জন্য অথবা প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড প্রাপ্তির জন্য একজন লিডার একজন স্কাউট কাপ বা রোভারকে যে সহায়তা প্রদান করবে সেটা কিন্তু তিনি পারবেন না। কেন পারবেন না? কারণ তিনি তো অ্যাডভান্স করেন নাই, তিনি তো স্কিল কোর্স করেন নাই, তিনি তো উডবেজার হন নাই। তো এই জন্য একটা দলকে সফলভাবে পরিচালনা করার জন্য একজন লিডারকে, ইউনিট লিডারকে অবশ্যই উডবেজধারী ইউনিট লিডার হতে হবেন। হ্যাঁ, তারপরে এই 2টা বিট পাওয়ার পর অনেকে দেখবা যে 3 বিট পায়, অনেকে 4 বিট পায়। এটা কিন্তু এই যে অ্যাসিস্ট্যান্ট লিডার ট্রেনার বা লিডার ট্রেনার যেটা আমাদের এখানে দেখবা, আমাদের মোল্লা সাহেবের আছেন, প্রফেসর সাহেবের আছেন, বা আমাদের শিকদার ভাইয়ের আছেন, বা অনেকের 3 বিট আছে। এগুলা হচ্ছে এডিশনাল রেসপন্সিবিলিটি। এটা হচ্ছে যারা ট্রেনিং দিবেন তাদেরকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়, সেই জন্য অনেকে 3 বিট বা 4 বিট পান। বাট একটা দল পরিচালনার জন্য কিন্তু উডবেজার বা 2 বিট হোল্ডার এনাফ। তাহলে আমাদের যে 5টা স্তর আমরা দেখতে পাচ্ছি এখানে স্ক্রিনে, আমাদের প্রথম স্তর হচ্ছে ওরিয়েন্টেশন কোর্স। এই ওরিয়েন্টেশন কোর্সটা হচ্ছে এটা বেসিক্যালি তোমার একদিনের মধ্যে 5 থেকে 7 ঘন্টা একটা শিডিউল করে স্কাউটিং এর বেসিক কথাবার্তাগুলা এখানে যারা আসবেন বিভিন্নভাবে দল ইউনিটের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য, অথবা যারা স্কাউটিং এর অন্য দায়িত্ব পালন করবেন, কেউ যদি কমিশনের দায়িত্ব পালন করেন, কেউ যদি ট্রেজারের দায়িত্ব পালন করেন, কেউ যদি সম্পাদকের দায়িত্ব পালন করেন, অথবা কোয়ার্টার মাস্টারের দায়িত্ব পালন করেন, মানে অ্যাডাল্ট লিডার হিসাবে উনি স্কাউটের যে কোনো দায়িত্ব পালন করুক না কেন তাকে কিন্তু এই ওরিয়েন্টেশন কোর্সে আসতেই হবে। কারণ তিনি ওরিয়েন্টেশন কোর্সে না আসলে তিনি বুঝতে পারবেন না যে ওরিয়েন্টেশন কোর্সটা কি জিনিস। এখানে এই প্রথম স্তরে আসলে যে কোনো শাখার ইউনিট লিডারশিপে আন্দোলনে যোগদানের জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে সে যদি আগ্রহী হয় স্কাউটিং এর জন্য, সে স্কাউটিং এর ট্রেনিং এ এই 5 থেকে 7 ঘন্টার জন্য সে আসে এখানে অংশগ্রহণ করবে। এবং এইটা ওরিয়েন্টেশন কোর্সটা মূলত এটা উপজেলা বা জেলা স্কাউটস বা আঞ্চলিক স্কাউটসটা এটা দায়িত্ব পালন করবে। মাঝে মাঝে আমরা স্কাউট হেডকোয়ার্টার থেকেও কিন্তু আমরা এটা করে থাকি। এটা একটা বিশেষ ব্যবস্থায় বা বিশেষ প্রয়োজনে আমরা এই জাতীয় সদর থেকে করে থাকি, কিন্তু মূলত এটার দায়িত্ব হচ্ছে উপজেলা স্কাউট, জেলা স্কাউট এবং আঞ্চলিক স্কাউটস এটা করবে। তবে এই কোর্সটার অনুমোদন দিবে হচ্ছে আঞ্চলিক কর্তৃপক্ষ। এটা জেলা করুক বা উপজেলা করুক, আঞ্চলিক কর্তৃপক্ষ দিবে। এবং এই কোর্সটা সম্পন্ন করার জন্য একজন যে শাখার লোক আসবে, অথবা এমনি যে কোনো একজন সহকারী লিডার ট্রেনার অথবা সহকারী লিডার ট্রেনার কোর্সের দায়িত্ব পালন করতে পারবেন কোর্স লিডার হিসাবে। আর কমপক্ষে তার 2 জন অ্যাসিস্ট্যান্ট লিডার ট্রেনার বা অভিজ্ঞ উডবেজধারী তার সাথে থাকবেন, তাকে স্টাফ হিসেবে দায়িত্ব পালন করবে। এবং এই যে 4 থেকে 5 জন হলেই এই কোর্সটা সম্পন্ন করা যায় 5 থেকে 7 ঘন্টার একদিনের মধ্যেই। এবং এটা যখন কোর্সটা শেষ হয়ে যাবে তখন আঞ্চলিক উপকমিশনার ট্রেনিং যিনি থাকবেন আর কোর্স লিডার যিনি থাকবেন তাদের যুগ্ম স্বাক্ষরে তাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হবে অংশগ্রহণের। এখানে আমি একটা কথা বলে রাখি, একটা উদাহরণ দিলে বোঝা যাবে। এটা অন্যভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। যখন কোনো একজন মেয়ের বিবাহ হয়, তো বিবাহ হওয়ার পরে এখন মনে করো ওই ছেলের সাথে মেয়ের কোনো আগের কোনো সম্পর্ক নাই, জাস্ট এটা খুব সেটেল ম্যারেজ হয়েছে। এখন সেটেল ম্যারেজ হওয়ার পরে এখন সে মেয়ে শ্বশুর বাড়িতে গেল, তো শ্বশুর বাড়িতে যাওয়ার পরে বর কনেকে বাইরে নিয়ে আসলো, গ্রামে নিয়ে গেছে। তো বর নিয়ে আসলো, বের করে নিয়ে এসে বলে দেখো এই যে এটা আমাদের বাড়ি, আর এই যে দেখছো না ওই যে দূরে একটা দেখা যায় ওই তাল গাছগুলা, এইগুলা আমাদেরই। এখানে এই বাদিকের যে বাগানটা, এই বাগানটা আমাদের। তারপরে বলে আরেকটু সামনে আসো, তারপরে একটু আগায় গেল, বলে যে এইটা দেখো বড় একটা দিঘি দেখছো না, এই দিঘিটা আমাদের, এখানে আমরা প্রচুর মাছ চাষ করি, এখান থেকে মাছ হয়। তারপরে এর পাশে যে ডান দিকে যে দেখো ধান ক্ষেতগুলো, এগুলো আমাদের। এই যে একজন একটা ছেলে জামাই বাবু যে তার স্ত্রীকে দেখো প্রথম দায়িত্ব ঢোকার জন্য, মানে সে মাত্র আসছে, এগ্রিড, তারা 2 জনে একটা চুক্তিবদ্ধ হয়েছে সংসার করার, তো সে ঢুকে তারপরে ওই ছেলে মানে বর স্ত্রীকে ওই মহিলাকে দেখাই দিচ্ছে যে এটা আমাদের বাড়ি, এটা আমাদের ঘর, এটা আমাদের দালান। শুধু তাই নয়, সে সবাইকে পরিচয় করে দেয় যে এটা আমার বাবা, তো সালাম করে, এটা আমার মা শাশুড়িকে সালাম করে, এটা আমার দাদি সালাম করে, এটা আমার চাচা মামা, এইভাবে সবাইকে পরিচয় করিয়ে দেয়।
তো এই যে তোমার আত্মীয় স্বজনকে পরিচয় করে দেওয়া, কাছের লোকজনকে পরিচয় করে দেওয়া, তারপরে তার জায়গা বিভিন্ন যে তাদের সম্পদ বা পরিবেশ পরিচয় করিয়ে দেওয়া, এইটা যে করে দেওয়া, এইটা যেমন হয় আমরাও যারা এখানে আসে সবাইকে এইভাবে স্কাউটিং সম্পর্কে আমরা পরিচয় করিয়ে দিই, যে আমাদের স্কাউটিং এ এই জিনিস আছে, আমাদের আইন প্রতিজ্ঞা, আমাদের উপদল পদ্ধতি, আমাদের স্কাউটস এর মূল কথা, মূল নীতি, আমরা এগুলো অনেক জিনিস তাদেরকে পরিচয় করিয়ে দিই। বিশ্ব স্কাউট সংস্থা সম্পর্কেও আমরা পরিচয় করিয়ে দিই। মূলত এটা হচ্ছে ওরিয়েন্টেশন কোর্স। এটা আমরা আগে বললাম যে এইভাবে 5 থেকে 7 ঘন্টা। এটা যখন হয়ে যাবে এর 3 মাস পর, যেটা সেকেন্ড স্তর হিসাবে আমরা মনে করি, সেখানে তাকে অংশগ্রহণ করতে হবে। এটাকে বলছি আমরা ইউনিট লিডার বেসিক কোর্স। এই ইউনিট লিডার বেসিক কোর্সের 3টা শাখা আছে। কেউ কাব লিডার বেসিক কোর্সে অংশগ্রহণ করতে পারে, কেউ ইউনিট স্কাউট লিডার, কেউ রোভার স্কাউট লিডার বেসিক কোর্সে অংশগ্রহণ করতে পারে। তবে এইটা অংশগ্রহণ করতে গেলে ওরিয়েন্টেশন কোর্সের 3 মাস পর যদি তার ভালো লাগে যে না ঠিক আছে, ওরিয়েন্টেশন কোর্সে গিয়ে দেখলাম আমার স্কাউটিং ভালো লেগেছে, স্কাউটিং এ ঢুকলে আমার অনেক উপকার হবে, দশের জনগণের উপকার হবে, তাহলে সে দ্বিতীয় স্তরে অর্থাৎ ইউনিট লিডার বেসিক কোর্সে সে অংশগ্রহণ করবে। তবে এই ক্ষেত্রে আমি বলি যে অনেক সময় এইবার বিভিন্ন কারণে ইচ্ছা করলে প্রধান জাতীয় কমিশনার এই 3 মাসের সময়টাকে 1 মাস পরেও অংশগ্রহণের সুযোগ করার ব্যবস্থা করে দিয়েছেন। এটা বিশেষ ব্যবস্থায়, এটাকে আমরা সচরাচর ব্যবস্থা আনবো না। আমাদের সাধারণ যে ব্যবস্থা সেটা হচ্ছে 3 মাস পরেই ইউনিট লিডার বেসিক কোর্সে যিনি অংশগ্রহণ করেছেন ওরিয়েন্টেশন কোর্সে, তিনি এখানে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। ওরিয়েন্টেশন কোর্সে অংশগ্রহণ না করলে ইউনিট লিডার বেসিক কোর্সে অংশগ্রহণ করতে পারবেন না। এইখানে অংশগ্রহণ করতে গেলে তাকে 5 দিন 5 রাত, এটা একটা আবাসিক, বাইরে মানে তার ঘরে বা তার স্কুলে না, এটা একটা তাকে আসতে হবে এবং 5 দিন 5 রাত তাকে করতে হবে। এইটার দায়িত্ব হচ্ছে মূলত জেলা স্কাউটসের। জেলা স্কাউটস অঞ্চল থেকে অনুমোদন নিবে এবং অঞ্চল অনুমোদন দিবে, জেলা এবং অঞ্চল এই কোর্স করতে পারে। তবে আমি আগেই বলে রাখি, যে কোনো ধরনের কোর্স জাতীয় সদর দপ্তরের আয়োজন করার অধিকার আছে। ইচ্ছে করলে যেটা উপজেলা করতে পারে সেটা সদর দপ্তর করতে পারে। মানে আমার কথা হচ্ছে যে কোনো ধরনের কোর্সের আয়োজন করার অধিকার আছে, বাট সচরাচর করে না বা করা ঠিক নয়। এই বেসিক কোর্সগুলোর আয়োজন করবে সাধারণত জেলার চাহিদায়, আঞ্চলিক অনুমোদন করবে, জেলা চাহিদা দিবে, অঞ্চল অনুমোদন করবে। তাহলে এটা করতে গেলে কয়দিন থাকতে হয়? 5 দিন 5 রাত। এটা আবাসিকভাবে বাইরে থাকতে হবে। এটা এমন না যে 2 দিন 3 দিন থেকে কেউ যদি বলে স্যার আমার কাজ আছে আমি একটু আসি, এটা হবে না। অর্থাৎ এক নাগারে তাকে 5 দিন 5 রাত তাকে ওই কোর্সে আবাসিক অবস্থায় তাকে থাকতে হবে। তো সেখানে একইভাবে একজন লিডার ট্রেনার কোর্স লিডার দায়িত্ব পালন করবেন, অথবা ওই শাখায় কাব অথবা স্কাউট বা রোভার যে কোর্স হচ্ছে সেই সংশ্লিষ্ট শাখায় তাকে লিডার ট্রেনার অথবা সহকারী লিডার ট্রেনার কোর্স লিডার দায়িত্ব পালন করবেন। এবং তাকে সাহায্য করার জন্য আরো কমপক্ষে 2 জন 3 জন 4 জন তাকে লিডার ট্রেনার অথবা সহকারী লিডার ট্রেনার থাকবেন। এবং যতটা উপদল হবে ততটা উপদলের হিসাবে কাউন্সিলর হবেন উঠবেশধারী, অভিজ্ঞ উঠবেশধারীরা যারা থাকবেন, মিনিমাম উঠবেশধারী, ওখানে এলটি হতে পারেন, তারা হবেন কাউন্সিলর। কাউন্সিলরের দায়িত্বটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। কাউন্সিলররা তারা দলের সাথে মিশে যাবে, দলের অংশগ্রহণকারীদের সুবিধা অসুবিধা বুঝবে, যেটা তারা সেশনে বুঝতে না পারবে সেটা তারা পরবর্তী সময় কাউন্সিলরের কাছ থেকে শিখে নিবে, বুঝে নিবে। আবার কাউন্সিলরও তাদেরকে অবজার্ভ করবে, দেখবে কোন পার্টিসিপেন্টস ঠিক মতো ক্লাস করছে, সেশন করছে, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, এগুলো নিয়ে আবার রিপোর্ট দিবেন। তো এইটা যারা এই 5 দিন 5 রাত যারা ভালোভাবে সফলতা কোর্সে অংশগ্রহণ করবেন তাদেরকে কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হয়, অংশগ্রহণের সার্টিফিকেট দেওয়া হয়। এবং সেই সাথে তাদেরকে যাওয়ার আগে পরবর্তী 6 মাসের জন্য তাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, অর্থাৎ কিছু কাজ তাকে করতে হবে। এখান থেকে ফিরে গিয়ে সে যখন স্কুলে বা দলে ফিরে যাবে সেখানে গিয়ে তাকে কিছু কাজ করতে হবে। এই অ্যাসাইনমেন্টে তা দিয়ে দেওয়া হবে। আর তাকে অংশগ্রহণের জন্য তাকে আঞ্চলিক উপকমিশনার ডিআরসি ট্রেনিং এর এবং কোর্স লিডারের যুগ্ম সিগনেচারে তাকে সার্টিফিকেট প্রদান করবে। এবং ওই কোর্সের মধ্যেই তাকে অ্যাসাইনমেন্টটা দিয়ে দেওয়া হবে। এই অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হলে তিনি ফিরে যাবেন তার দলে। এবং এটাই তার সেকেন্ড স্তরটা শেষ হলো। এখন তার আসবে তৃতীয় স্তর। এই তৃতীয় স্তরটা মোটামুটি ভাবে এটা একটা কিছু কর্মকাণ্ড করতে হবে, কাজ। এই কাজটা এখানে এটাকে বলা হয় ইন সার্ভিস ট্রেনিং। অর্থাৎ তিনি গিয়ে দল খুলবেন, তিনি প্রথমে গিয়ে দল খুলবেন, দল খোলার জন্য তাকে ট্রেনিং দেওয়া হয়ে গেছে, তিনি দল খুলবেন,
দল খোলার পর তিনি দলের যে কমিটি গঠন করবেন, তারপরে স্কুলের ছেলে মেয়েদের বা মুক্ত দল হলে ছেলে মেয়েদেরকে ডেকে এনে তাদেরকে 24 জন বা 32 জন নিয়ে তাদেরকে একটা ট্রুপ বা ক্রু বা প্যাক তৈরি করবেন এবং উপদল ভিত্তিক তাদেরকে প্রশিক্ষণের কার্যক্রম করবেন। তো এই যে তারা কাজগুলি শুরু করবেন, এটাকে বলা হয় ইন সার্ভিস ট্রেনিং। অর্থাৎ তিনি এখন ইন সার্ভিসে আছেন 6 মাস। এই 6 মাসের জন্য তাকে দেখবে, তার কার্যক্রম মূল্যায়ন করা হবে। এই জন্য এই প্রশিক্ষণটাকে বলা হয় ইন সার্ভিস ট্রেনিং। এটা 3য় স্তর। এখানে দেখো, এখানে বলা হচ্ছে যে এখানে অংশগ্রহণ করার পর যে শাখায় যে কোর্স, বেসিক কোর্স করেছে সেই শাখায় আমরা বলেছি দেখো দল গঠন করতে হবে, প্রোগ্রাম বাস্তবায়নের জন্য পরিচালনা করতে হবে। তাকে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টটা সে তৈরি করে, অ্যাসাইনমেন্টটা শেষ করার পর এটা সে পূর্ণাঙ্গ প্রতিবেদন রিপোর্ট আকারে সে আঞ্চলিক স্কাউটসে দাখিল করবে এবং তাকে সেই রিপোর্টের মধ্যে দল পরিচালনা কিভাবে করেছে সেগুলো তার সেখানে থাকতে হবে। এবং এইটা যখন সেখানে পাবে তখন আঞ্চলিক স্কাউটস কর্তৃপক্ষ দলটা যে দলের থেকে সে রিপোর্ট পেয়েছে সেই দলটা পরিচালনা করবে। তো এইটা এই দল পরিচালনা সে দেখবে। আঞ্চলিক কর্তৃপক্ষ যদি দেখে যে না, হ্যাঁ দল গঠন করা হয়েছে, উপদল ভাগ করা হয়েছে, দল কমিটি গঠন করা হয়েছে, ছেলেমেয়েরা ভর্তি হয়েছে, হ্যাঁ তারপরে উপদল ভিত্তিক দলের কার্যক্রম চলছে, তখন তাকে অ্যাডভান্স কোর্সে অংশগ্রহণের জন্য তার যে অঞ্চলের যে রেকর্ড বই আছে সেই অঞ্চলের ট্রেনিং রেকর্ড বইয়ে তার নাম তালিকাভুক্ত করবেন এবং তাকে 3য় স্তরে অর্থাৎ পরবর্তী স্তরে তাকে আহ্বান করবেন। তো এইটা যখন পর্যন্ত তার অঞ্চলের ট্রেনিং এর তালিকা বইয়ে যখন পর্যন্ত তার নাম তালিকাভুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত তার এই 3য় স্তরের কাজটা সম্পন্ন হবে না। তাহলে এইটা যিনি ট্রেনিং গ্রহণ করছেন ইউনিট লিডার, তারও দায়িত্ব আছে যে ওনার নামটা অঞ্চলের খাতায়, ট্রেনিং খাতায় রেকর্ডভুক্ত হয়েছে কিনা এটা দেখবেন। এইটা যখন সম্পন্ন হয়ে যাবে তখন 4র্থ স্তরে এসে তখন তাকে 5 দিন বা 6 রাত্রের জন্য একটা নির্দিষ্ট আবাসিক জায়গায় ইউনিট লিডারের অ্যাডভান্স কোর্সে অংশগ্রহণ করতে হবে। এবং এইটা তিনি যদি কাবের জায়গায় বেসিক করে করতেন তাহলে কাবের অ্যাডভান্স কোর্স করতে হবে। তিনি যদি স্কাউটের করে থাকেন বেসিক, স্কাউট অ্যাডভান্সে যেতে হবে। রোভারের করে থাকেন রোভারের অ্যাডভান্সে যেতে হবে। তো এইটা ইউনিট লিডার অ্যাডভান্স কোর্স। এইটা হচ্ছে মোটামুটি ভাবে এইখানে আসলে একটা কোর্সের পূর্ণাঙ্গতা পাওয়া যাবে এবং এইখানে তিনি বুঝতে পারবেন যে তার করণীয় কি সম্পর্কে এটা আমরা এখানে জানতে পারবো। এখানে এটা হলো 4র্থ স্তরে। আমরা আগে বলেছি 6 দিন 5 রাত্র আর কি, সরি 5 দিন না, 6 দিন 5 রাত। 6 দিন 5 রাত্রে এই কোর্স আবাসিকের, এটা রেসিডেন্সিয়াল। এই কোর্সের আয়োজনের বেসিক্যালি দায়িত্ব হচ্ছে আঞ্চলিক স্কাউটস এবং হেডকোয়ার্টার। এখানে জেলার কোনো দায়িত্ব নাই। হ্যাঁ, জেলা তার নাম সুপারিশ করতে পারে কাকে কাকে পাঠাবে, কিন্তু মূলত দায়িত্ব হচ্ছে আঞ্চলিক স্কাউটস। আঞ্চলিক স্কাউটস এটা করলেও এটার হেডকোয়ার্টার থেকে, জাতীয় সদর থেকে এর অনুমোদন নিবে, এর অনুমোদন নিতে হবে। এবং এইখানে একজন লিডার ট্রেনারের কোর্সের তাকে দায়িত্ব দিবে। তবে ওই মানে কোর্স লিডারের দায়িত্ব দিবে লিডার ট্রেনার। যেই শাখার কোর্স হচ্ছে সেই শাখার যিনি উদ্বেশধারী তাকেই এবং অভিজ্ঞ তাকে সেই লিডার ট্রেনারকে একজন কোর্স লিডারের দায়িত্ব দিবেন। এখানে কিন্তু সহকারী কোর্স লিডার ট্রেনারকে কিন্তু দায়িত্ব দেওয়া যাবে না। এখানে শুধুমাত্র লিডার ট্রেনারই এই অ্যাডভান্স কোর্সের দায়িত্ব তিনি পাবেন এবং তার সাথে 3-4 জন অভিজ্ঞ লিডার ট্রেনার থাকবেন ওই একই শাখার অভিজ্ঞ লিডার ট্রেনার থাকবেন এবং তার সাথে যারা কাউন্সিল হিসেবে কাজ করবেন তারাও সংশ্লিষ্ট শাখার উদ্বেশধারী এবং তারাও কমপক্ষে সহকারী লিডার ট্রেনার হতে হবেন, কমপক্ষে সহকারী লিডার ট্রেনার। অর্থাৎ দেখা যাচ্ছে যে অ্যাডভান্স কোর্সে মোটামুটি সহকারী লিডার ট্রেনারের কমে কাউকে স্টাফ হিসেবে নেওয়া যাবে না, অর্থাৎ যাওয়া যাবে না। তাহলে লিডার ট্রেনার আর সহকারী লিডার ট্রেনাররা যারা সংশ্লিষ্ট শাখায়, যে শাখার তারা সেই শাখায় তারা স্টাফ হিসাবে, কোর্স হিসাবে দায়িত্ব পালন করতে পারবেন। এইখানে যখন ট্রেনিং শেষ হয়ে যাবে তখন একইভাবে ন্যাশনাল কমিশনার ট্রেনিং এর এবং কোর্স লিডারের জয়েন্ট সিগনেচারে তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে এবং সেই সাথে তাদেরকে 1 বছরের জন্য সুনির্দিষ্টভাবে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। সেই অ্যাসাইনমেন্টটা বলা হবে আপনি দলে ফিরে গিয়ে আপনি এই অ্যাসাইনমেন্ট দেওয়া হলো, এই অ্যাসাইনগুলি আপনি সম্পন্ন করবেন। তখন সে আবার কোর্স শেষ করে দলে ফিরে যায়। এই দলে ফিরে গিয়ে সেইখানে 5ম স্তর তার এখন ইন সার্ভিস ট্রেনিং।
এই পঞ্চম স্তর ইন সার্ভিস ট্রেনিং এ তার অ্যাডভান্স কোর্স হয়ে গেল, এখন ফিরে এসে তাকে ইন সার্ভিস ট্রেনিং করতে হবে। ইন সার্ভিস ট্রেনিং করতে গেলে তাকে এখানে এসে ওকে দল পরিচালনা করতে হবে, তাকে একটা ডায়েরি মেনটেন করতে হবে। 1 বছর কিভাবে সে দল পরিচালনা করছে তার রেকর্ড পুরো সে ওই তার বইয়ে রাখবে। তার একটা ডায়েরি নোটবুক থাকবে, সেখানে সেগুলাকে কি প্রোগ্রাম করতেছে, কিভাবে প্রোগ্রেসিভ ট্রেনিং করতেছে, হ্যাঁ, কি সফলতা আসতেছে, কি সমস্যা চ্যালেঞ্জ আসতেছে, এগুলো সে ওই নোটবুকে ডায়েরিতে সে লিপিবদ্ধ করবে, রেকর্ড করবে। এবং সেই সাথে ওই 1 বছরের মধ্যে সে সময় এবং সুযোগ বুঝে সে তার শাখার যে স্কিল কোর্স আছে সেই স্কিল কোর্সে সে অ্যাটেন্ড করবে। এইটা অ্যাটেন্ড করার পর তারপরে সে যখন এটা অ্যাটেন্ড করলো, সেই স্কিল কোর্সের সার্টিফিকেটের ফটোকপি এবং তার বেসিক কোর্সের ফটোকপি এবং তার যার প্রয়োজনীয় যে কাগজ আছে স্কুল থেকে বা দলের থেকে তিনি এগুলো নেবেন। এটা নেওয়ার পরে এগুলো একটা নির্দিষ্ট ফর্ম আছে, নির্দিষ্ট ফর্মে তাকে পূরণ করে তাকে এটা জেলার মাধ্যমে বা অঞ্চলে তাকে জমা দিতে হবে। অঞ্চল কি করবে, এই অঞ্চল এটা দেখে তার কাগজপত্র মূল্যায়ন করে তারপরে এইটা সে আবার ওই যে দলে সে কাজ করছে ইউনিট লিডার, সেখানে এসে ইন্সপেকশনে আসবে, আর সে তদন্ত করে দেখবে যে এই ইউনিট লিডার ঠিকভাবে উনি কাজ করছেন কিনা, উনি ঠিকভাবে কাজ করছেন কিনা। সেই সাথে ওনাকে অতিরিক্ত একটা দায়িত্ব পালন করতে হবে, সেটা হচ্ছে যে দলে তিনি কাজ করছেন সেই দলের 2 জন কাপ অথবা 2 জন স্কাউট অথবা 2 জন রোভারকে এই তোমার শাপলা অথবা পিএস অথবা পিআরএস প্রাপ্তির জন্য তাকে সহায়তা প্রদান করতে হবে। এটা নট নেসেসারিলি যে ওই 2 জনকে পেতে হবে, না পেলে হবে না, তা না। এটা রেকর্ডে থাকতে হবে যে ওই ইউনিট লিডার 2 জন কাপকে, 2 জন স্কাউটকে অথবা 2 জন রোভারকে উনি শাপলা, প্রেসিডেন্ট স্কাউট বা পিআরএস পাওয়ার জন্য সহায়তা প্রদান করেছে, সাহায্য করেছে, সহযোগিতা করেছে, এইটুক প্রমাণ থাকলেই যথেষ্ট। এগুলি করার পর যখন অঞ্চল দেখবে যে না তার সমস্ত কর্মকাণ্ড সম্পাদন হয়েছে, তখন অঞ্চল তার এই কাগজপত্রগুলো তার ইয়াতে পাঠাবে, হেডকোয়ার্টারে পাঠিয়ে দিবে। হেডকোয়ার্টার তার সমস্ত ফর্ম, কার্যক্রম তার মূল্যায়ন করবে। মূল্যায়ন করার পর যদি দেখে যে না তার রেকর্ডভুক্ত তার রিপোর্ট বা অঞ্চলের রিপোর্ট বা তার সমস্ত কিছু যথাযথ আছে, তখনই তাকে পার্চমেন্ট, উড-বেস পার্চমেন্ট তাকে প্রদান করবে। যখন পার্চমেন্ট প্রদান করবে, উড-বেস পার্চমেন্ট প্রদান করার সাথে সাথেই সে উড-বেজ অর্জন করলো এবং সেই সাথে একটা সে উড-বেজের স্কার্ফ পাবে। আমরা এখন বাংলাদেশ স্কাউট যে উড-বেজের স্কার্ফ দেয়, এটা আপনারা দেখবেন সবুজ রঙের। এটা সবুজ রঙের, পিছনে একটা 2 বিটের একটা লগো আছে, আর একটা তাকে বিট দেয় 2 বিটের একটা ইয়াতে লাইনিনের ইয়েতে ওই মানে ইয়েতে দেয় আর কি, ঝুলায়, হ্যাঁ, বিট দেয় এরকম, এই ধরনের বিট দেওয়া হয়। তো এখন এইটা যখন সে কিন্তু আসলে বেসিক্যালি এইটার রংটা হচ্ছে ব্রাউন রং। বিপি প্রথম যে স্কার্ফটা দিয়েছিলেন গিলওয়েল পার্কে ফার্স্ট উড-বেস কোর্সের পর, সেটা কিন্তু ছিল ব্রাউন কালারের। এই ব্রাউন কালারের এটা অনেক আচ্ছা, আমার কাছে একটা আছে, কিন্তু আমি এটা নিয়ে বসি নাই, এটা আমার কাছে আছে। এইটা এখন আর কেউ অনেকে পড়ে না, বাংলাদেশে পড়ে না, কিন্তু বিদেশের সমস্ত জায়গায় কিন্তু আমি দেখেছি যে সবাই ওই ব্রাউনের যে অরিজিনাল উড-বেজের কালার বা উড-বেজের স্কার্ফ, এটা সবাই সংগ্রহ করে পড়ে এবং উড-বেজ পড়ে দুইটা। কিন্তু আমাদের দেশে যেহেতু এটা সংগ্রহ করা খুব দুরূহ, এই জন্য আমাদের দেশে সবুজ রঙের, গাঢ় সবুজ রঙের উড-বেজ স্কার্ফ সবাই পড়ে। এটাই হলো মূলত। তো এটা আমি এরপরে আমি যেটা আমি দেখাচ্ছি প্রেজেন্টেশন, এইটা হলো যে আমাদের একটা ছকে আমি দেখাচ্ছি যে ওরিয়েন্টেশন কোর্স আমাদের প্রথম স্তর 5 থেকে 7 ঘন্টা, দ্বিতীয় স্তর ইউনিট লিডার বেসিক কোর্স শাখাভিত্তিক 5 দিন 5 রাত, তৃতীয় স্তর ইন সার্ভিস ট্রেনিং সুনির্দিষ্ট অ্যাসাইনমেন্ট সম্পন্নের পর প্রতিবেদন দাখিল সাপেক্ষে অ্যাডভান্স কোর্স অংশগ্রহণের সুযোগ দান। এটা 6 মাসে একটা ইউনিটে কাজ করতে হবে। ওইটা হয়ে গেলে, অ্যাসাইনমেন্ট হয়ে গেলে 6 মাসের চতুর্থ স্তর হিসাবে সে অ্যাডভান্স কোর্সে অংশগ্রহণ করবে। সে যে শাখায় বেসিক করেছে সেই শাখায় অ্যাডভান্স কোর্সে করবে, সেখানে তাকে 6 দিন 5 রাত থাকতে হবে। এরপরে তাকে আবার অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হবে, সেই অ্যাসাইনমেন্ট নিয়ে সে ফিরে আসবে দলে। এখানে 1 বছর সে অ্যাসাইনমেন্টের কাজ করবে এবং স্কিল কোর্স অংশগ্রহণ করবে। আর ওই যে 2 জন স্কাউট, কাপ বা রোভারকে সহায়তা দিবে এই 1 বছর, এইটা সে যখন দাখিল করবে তখন সে
উডবেজ অর্জন করতে পারবে। মোটামুটি এই হচ্ছে আমাদের ট্রেনিং স্কিম। আমরা তো আগে বলেছি এই উডবেজ অর্জন মানে 2 বিট, 3 বিট আর 4 বিট, এটা কিন্তু অ্যাডাল্ট লিডারের দল পরিচালনার জন্য কোনো শর্ত না বা কোনো প্রয়োজন না। তবে সে যদি ট্রেনার হতে চায়, মানে যারা অ্যাডাল্ট লিডারদের ট্রেনিং দিতে চান, তবেই তাকে অতিরিক্ত দায়িত্ব অর্পণ করা হয় বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে। সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লিডার ট্রেনার এবং লিডার ট্রেনার। এবং লিডার ট্রেনার যিনি হবেন তিনি কিন্তু আন্তর্জাতিক ট্রেনিং টিমের সদস্য। তিনি যে কোনো দেশে যখন তাকে ডাকা হবে, তাকে ট্রেনিং দেওয়ার জন্য সেই দক্ষতা অর্জন করতে হবে। এই জন্য দেখা হয় যে সাধারণত আমরা বাইরের দেশে দেখেছি যারা দক্ষ ট্রেনার এবং ইংরেজিতে যাদের অভিজ্ঞতা আছে, প্রেজেন্টেশনে যাদের ভালো স্কিল আছে, তারাই সাধারণত লিডার ট্রেনার হন এবং তাদের বাইরে যে কোনো দেশে তারা ট্রেনিং এ যেতে পারেন। কিন্তু আমাদের দেশে আমাদের চাহিদা বেশি, সেই জন্য হয়তো আমরা ইংরেজির উপর অতটা গুরুত্ব দিতে পারি না, বা অনেক সময় আমাদের আইসিটির উপর গুরুত্ব দিতে পারি না। কিন্তু প্রয়োজনে আমাদেরকে অনেক সময় কোর্স লিডার ট্রেনার আমাদেরকে অনেক সময় প্রদান করতে হয়, এটা চাহিদা অনুসারে, কিন্তু মিনিমাম দক্ষতা তাকে অর্জন করতে হয়। এটা একটা অতিরিক্ত দায়িত্ব, বাট আমরা ভুলে চলবে না, হি ইজ দি মেম্বার অফ দি ইন্টারন্যাশনাল ট্রেনিং টিম। অতএব তাকে ইংরেজিতে ভালো দখল, স্কাউটিং এর বিষয় এবং আইসিটি প্রেজেন্টেশনের বিষয় ভালো দক্ষতা থাকতে হবে, না হলে তাকে ওই বিষয়টা যেতে পারবেন না বা যাওয়া উচিত না। তবে হ্যাঁ, শুধুমাত্র দল পরিচালনার জন্য, দল পরিচালনা দক্ষতার সাথে দল পরিচালনা করার জন্য আমাদেরকে অবশ্যই উডবেজধারী হতে হবে। মনে রাখতে হবে, আমি যদি উডবেজধারী ইউনিট লিডার না হই, তাহলে আমি কোনো অবস্থাতেই পিএস শাপলা বা পিআরএস এর জন্য আমার রেকর্ড বইয়ে আমি স্বাক্ষর করতে পারবো না, অথবা ট্রেনিং দেওয়ার মতন আমার যোগ্যতা থাকবে না। অতএব এই বিষয়টি মনে রেখে আমরা যারা অ্যাডাল্ট লিডার আছি, যদি আমরা উডবেজধারী হতে চাই, তাহলে আমাদেরকে এই সময় নিয়ে এই 5টি স্তর অতিক্রম করে এবং যে আনুষ্ঠানিকতা আছে এটা পালন করে আমাদেরকে উডবেজ অর্জন করতে হবে। আমরা আশা করছি আমার যে সেশনে কথা যারা শুনেছেন, আমি আশা করব আপনারা যদি কেউ কোনো প্রশ্ন থাকে, অথবা যদি আপনারা মনে করেন যে উডবেজের কোনো সমস্যা থাকে, আমাকে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন। থ্যাংক ইউ। আমি আমার কথা সেশন এখানে শেষ করলাম। আমি এবার ফ্লোর দিচ্ছি কারো যদি কোনো প্রশ্ন থাকে সেটা প্রশ্ন করার জন্য এই সংশ্লিষ্ট বিষয়ে। ধন্যবাদ। স্যার, আমি রাজু বলছিলাম, শেখ আরিফুর রহমান রাজু, ঢাকা। হ্যাঁ রাজু, বলো। স্যার, আমার কেউ যদি ওরিয়েন্টেশন কোর্স না করে বেসিক কোর্স করে ফেলে, সেই ক্ষেত্রে আর আগানোর কোনো সুযোগ আছে কিনা, বা এটার আসলে সমাধানটা কিভাবে হতে পারে? না, এটা তো বৈধই হবে না। ওরিয়েন্টেশন কোর্স না করে কেউ যদি বেসিক কোর্সে যায়, তাহলে তার বেসিক কোর্সটাই বৈধ হবে না, অংশগ্রহণ করা ঠিক হবে না। তাহলে তাকে আবার ব্যাক করতে হবে, আগে ওরিয়েন্টেশন কোর্স করতে হবে। এবং এইটার বিশেষ সমাধান যদি দিতে চান, তাহলে এনসি ট্রেনিং দিতে পারেন। এনসি, আমি আগে একটা কথা বলি, এনসি ট্রেনিং এর হাতে অনেক ক্ষমতা। এটা যদি ইচ্ছা করেন তিনি যদি বলেন যে ঠিক আছে তোমার বেসিক কোর্সটা হবে, বাট তুমি ওরিয়েন্টেশন করে জয়েন করে আসো কোথাও, সেটা ওনার ইচ্ছা। বাট নিয়ম মাফিক ওরিয়েন্টেশন কোর্স অংশগ্রহণ না করে বেসিক কোর্সে যাওয়াটা ঠিক না, বা ওই কোর্সে গেলে তার অংশগ্রহণ বৈধ হবে না। স্যার, আমি বলছিলাম যে আমাদের যে ওরিয়েন্টেশন কোর্স করার 1 মাস পরে হচ্ছে বেসিক কোর্স করার নিয়ম দেয়া আছে ট্রেনিং স্কিমে। তো যদি কোনো কারণে যদি 1 মাসের আগে ট্রেনিং, ন্যাশনাল কমিশনার ট্রেনিং, এটা সমাধান দিতে পারবেন? হ্যাঁ, 1 মাস তো বিশেষ ক্ষেত্রে, এটা রোববারদের জন্য তো আছে, বাট বেসিক্যালি 3 মাস পরে সে অংশগ্রহণ করতে পারবে। রোববারদের জন্য যারা নাকি আগে স্কাউটিং করতো বা রোবারিং করেছে, তাদের জন্য হয়তো 1 মাস করেছে, শুধু এটা নিয়ম আছে, সবার জন্য না। কিন্তু একজন নতুন অ্যাডাল্ট লিডার, তিনি কোনোদিন স্কাউটিং করেন নাই, তিনি ওরিয়েন্টেশন করে 1 মাস পরে অংশগ্রহণ করতে পারবেন না, তিনি 3 মাস পরে আসতে হবে। কিন্তু যে রোভার, তিনি আগে রোভার করেছে, দীক্ষাপ্রাপ্ত রোভার বা স্কাউটিং করেছে, হ্যাঁ, তাহলে সে কিন্তু ওই 1 মাস পরে সে বেসিক কোর্সে অংশগ্রহণ করতে পারবে। ধন্যবাদ স্যার। হ্যাঁ বলো রাজেন, বলো। স্যার, সেক্ষেত্রে হচ্ছে রোভারদের জন্য কি স্যার, আসলে ওরা তো ওদের সিলেবাস অনুযায়ী তো ওরা বেসিক কোর্সটা ওদের করতে হচ্ছে পোস্টপোন স্তরে গিয়ে, এক্ষেত্রে ওদের জন্য তো নিশ্চয়ই ওরিয়েন্টেশন কোর্সটা ম্যান্ডেটরি না স্যার? এটা কি আসলে ম্যান্ডেটরি ওদের জন্য? না, যারা রোবারিং করেছে,
যারা রোভারিং এর সদস্য স্তর বা স্কাউটিং করেছে দীক্ষাপ্রাপ্ত, তাদের জন্য ওরিয়েন্টেশন কোর্স ম্যান্ডেটরি না। তবে তবে এটা আমার যতটুকু ধারণা আছে, এটা তো নীতিগত ব্যাপার, তবে আমার যতটুকু ধারণা আমার মনে পড়ে, আমি হয়তো আই মে বি রং, বাট আমার যেটুকু মনে আছে সেটা হচ্ছে যে হ্যাঁ, এই এই তোমার রোভাররাও ওরিয়েন্টেশন কোর্স তাদের করা লাগবে না একটা নির্দিষ্ট পর্যন্ত, তারা যারা অংশগ্রহণ করেছে তাদের, অথবা তারা করে 1 মাস পরে তারা আবার বেসিক কোর্সে অংশগ্রহণ করতে পারবে। এটা একটা মানে নীতির বিষয়। আমি জানি না শিকদার সাহেব আমাকে হেল্প করতে পারবেন কিনা, বা ডক্টর প্রফেসর মোল্লা আছে, এটা এক জায়গায় একটা আমার খটকা লাগছে যে রোভারদের জন্য অর্ডিনেশন কোর্সের ঢোকাটা বাধ্যতামূলক কিনা। প্রয়োজন নেই স্যার। স্যার আমি একটু শেয়ার করি স্যার এই বিষয়টা। হ্যাঁ বলো। রাজন যে কোশ্চেনটা করেছে স্যার, হ্যাঁ। এটা হচ্ছে আমি যতটুকু জানি স্যার, এটা হচ্ছে যে যারা রোভারিং করা অবস্থায় যদি বেসিক কোর্স করে থাকে তাহলে তার ওরিয়েন্টেশন কোর্স করতে হবে না। যদি সে কোনো বেসিক কোর্স না করে বা রোভারিং করা অবস্থায় সে হয়তো সহচর স্তরে ছিল বা দীক্ষা গ্রহণ করেছে, সদস্য স্তরে উঠেছে, কিন্তু কোনো কোর্স সম্পূর্ণ করেনি, তাহলে স্যার তার ওরিয়েন্টেশন কোর্স থেকে তার সবকিছু করতে হবে। জি বলেন শিকদার ভাই বলেন। আমিও আসলে যতটুকু জানি যে রোভারদের জন্য ওরিয়েন্টেশন করতে হবে, তবে কাদের করতে হবে না, এটা কিন্তু ওরিয়েন্টেশনটা এক সময় ম্যান্ডেটরি ছিল না। এই সময় যারা বেসিক কোর্স সরাসরি করে ফেলেছে তাদেরকে আর ওরিয়েন্টেশন কোর্স করতে হবে না। আর যারা রোভার তাদেরকে ওরিয়েন্টেশন করতে হবে, যদি এনসি ট্রেনিং মহোদয় স্পেশাল কোনো, যেটা আপনি বললেন, রিলিফ না দেয়, তাহলে তাদেরকে ওরিয়েন্টেশন কোর্স করতে হবে, আমি যতটুকু জানি। না ঠিক আছে শিকদার ভাই, ঠিক আছে। আমার মনে হয় ওরিয়েন্টেশন কোর্সে অংশগ্রহণ করতে হবে। এটা হয়তো এনসি ট্রেনিং, আমি জানি না রিলিফ দিতে পারবেন কিনা, এটা আমার মনে হয় এটা একটা টেকনিক্যাল বিষয়। এই বিষয়টা আরেকটু স্পষ্ট হতে হবে, কারণ আমি চাই না কোনো জিনিস বললাম আর এটা একটা ভুল ধারণা হয়ে গেল, তা নয়। এটা ক্লিয়ার করে দেওয়া যাবে। আমাকে 2 মিনিট সময় দিলে আমি পরে বলে দিতে পারবো, ফোন করে আমি জেনে এখনই বলে দিতে পারবো। রোভার হিসেবে আমি একটু অংশগ্রহণ করতে চাচ্ছি। রোভার হিসেবে প্রশিক্ষণ শাখায় অথবা স্তরে সে যদি স্কাউট বেসিক করে থাকে, তাহলে সেই রোভার সরাসরি ওরিয়েন্টেশন ব্যতিরেকেই বেসিক কোর্সে অংশগ্রহণ করতে পারবে। ঠিক আছে, আসলে আমরা বলি, ঠিক আছে, আমার শিকদার ভাই যেটা বলেছেন বা প্রফেসর মোল্লা যেটা বলেছেন, এবং কিছুদিন আগে বরিশাল অঞ্চলে একটি বেসিক কোর্স হয়েছে, সেখানে এই রকমের 2টি কেস এসেছিল। সেখানে রোভার থাকাকালীন সময়ে প্রশিক্ষণ স্তরে সে পিআরএস এর জন্য অ্যাপ্লাই করেছিল কিন্তু পায়নি। তো তিনি এখন একটা কলেজের লেকচারার, তো উনি আসছিলেন রোভার থাকাকালীন সময়ে স্কাউট বেসিকের সার্টিফিকেট নিয়ে, এবং তাকে আমরা নিয়ে এসেছিলাম সরাসরি অঞ্চলের অনুমোদন সাপেক্ষে। আচ্ছা আমি বলি মোল্লা সাহেব বা আমি শিকদার সাহেব, এটা ঠিকই আছে যারা রোভারিং সময়ে বেসিক কোর্স করেছেন, কারণ প্রোগ্রেসিভ ট্রেনিং এ ওদের প্রোগ্রাম বাস্তবায়ন করতে গেলে প্রত্যেক রোভারকেই বেসিক কোর্সে অংশগ্রহণ করতে হয় এবং তাদেরকে অ্যাডভান্স কোর্সে অংশগ্রহণ করতে হয়। তো সেই বেসিক কোর্সে অংশগ্রহণ করতে গেলে যদি কেউ করে থাকে তাহলে পরবর্তীতে তাহলে আর তার ওরিয়েন্টেশন কোর্স লাগে না, কারণ বেসিক কোর্সে যে বিষয়গুলো শিক্ষা দেওয়া হয় তার অনেক কম অংশ ওরিয়েন্টেশনে শিক্ষা দেওয়া হয়। অতএব এটা তাকে শিক্ষা হয়ে যায়, তারপরে সে সরাসরি আরএসএল বেসিক কোর্সে বা অন্য কোর্সে সে অংশগ্রহণ করতে পারে। তবে বিষয়টা সম্পর্কে আমার মনে হয় যে আপনাদের ফোকাল পয়েন্ট যিনি আছেন, পরবর্তী যে সেশনের আগেই আমি এটা আমি যেহেতু ডাটা ইউজ করতেছি, আমি নাহলে আমাদের যে হেডকোয়ার্টারে ফোন দিলে 2-3 মিনিট বন্ধ থাকলে আমি হয়তো এটা জেনে দিতে পারতাম এখনই, সেটা আমি জানি না সুযোগ হবে কিনা, আর না হলে পরে আমি এটা ক্লিয়ার করে দেবো। তবে ভেরি টেকনিক্যাল কোশ্চেন, এটা আমার জানা উচিত ছিল। তবে আমি নিজে এনসি ট্রেনিং এর দায়িত্ব পালন করেছি অনেক আগে, 2008 থেকে 2008, 11, 14 পর্যন্ত 5-6 বছর হয়ে গেছে, তো একটু গ্যাপ আছে। বাট এটা জেনে দেওয়া যাবে যদি আমাকে আপনারা এখনই 2 মিনিট সময় দেন, আমি একটু 2 মিনিট ফিরিয়ে আমি জানিয়ে দিতে পারি। রফিক ভাই আজকে শুনুন, এই এখন আপনি ওই অন্য জায়গায় যোগাযোগ করে দরকার নাই, পরে আপনার কাছ থেকে জেনে আমরা আমাদের সবাইকে জানিয়ে দিব। আমাদের আরো ঠিক আছে, আরো সেশন হবে, তো
আপনার কাছ থেকে জেনে আমরা সবাইকে জানিয়ে দিই। আচ্ছা, না থ্যাংক ইউ। এটা বড় টেকনিক্যাল বিষয়, তো এটা আমি আপনাদেরকে জানাই দিব না, আপনারা এটা পরবর্তীতে আপনারা মেসেজটা দিয়ে দিন। আচ্ছা, নেক্সট। থ্যাংক ইউ। নেক্সট অন্য কেউ প্রশ্ন করো, আর কেউ প্রশ্ন করতে চাইলে করো। আমি শাওন বলছিলাম স্যার, আপনি খুব সুন্দরভাবে সবকিছুই বলে দিচ্ছেন স্যার, আসলে প্রশ্ন থাকার কোনো অবকাশ নাই। তারপরে স্যার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে স্যার এই 5টা যে স্টেজ, তারপরে যে এলটি বা এএলটি এর জন্য আমরা যে যাবো স্যার, সেক্ষেত্রে কি আমাদের শিক্ষাগত যোগ্যতার কোনো ব্যারিয়ার আছে? মানে আমাদের শিক্ষাগত যোগ্যতার কোনো এই শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে একজন লিডার ট্রেনার বা সহকারী লিডার ট্রেনার হতে গেলে তাকে কমপক্ষে গ্রাজুয়েশন ডিগ্রিধারী মানে গ্রাজুয়েট হতে হবে। গ্রাজুয়েট ছাড়া সে হতে পারবে না। এই হলো এলটি এএলটির ব্যাপারে। আর এই উডবেসধারীর ব্যাপারে কিছু বলা নাই। এখানে একটা স্কাউট লিডার বা ইউনিট লিডারের কথা বলা আছে, তিনি দল পরিচালনা করবেন স্কুলে বা মুক্ত দলে, তার ব্যাপারে কিছু বলা নাই। থ্যাংক ইউ স্যার, ক্লিয়ার। শাওন, আমি একটা উদাহরণ দেই। আমি একটা উদাহরণ দেই। আমি যখন এনসি ট্রেনিং ছিলাম, তখন ওই রেলওয়ের অঞ্চলের যারা এএলটি বা এলটি হবেন, তারা কিন্তু ডিগ্রিধারী না, তারা ডিপ্লোমা, তারা ইঞ্জিনিয়ার ডিপ্লোমা। এখন তারা তো ডিপ্লোমা, যখন তারা তো আর এলটি হতে পারতেছে না। এলটি না হলে তাদের এই ইউনিট লিডার ট্রেনিং দিতে পারতেছে না। এই জন্য অনেক আমরা চিন্তা করেছি এবং এইটাকে পরে বলা হয়েছে, আমরা পাঠিয়েছিলাম, পরে এটাকে বোর্ডের মাধ্যমে ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে তাদের যে ডিগ্রিধারী অর্জন করবে এটা ইকুইভ্যালেন্ট টু গ্রাজুয়েট। তখন থেকে আমরা তারপরে তাদেরকেও আমরা এই সিএলটি এবং এলটিতে করার সুযোগ দিচ্ছি। অতএব গ্রাজুয়েট ছাড়া বা সমমান ছাড়া কাউকে আমরা সিএলটি মানে এলটি বা এএলটিতে কোর্সে অংশগ্রহণ করার সুযোগ নাই। জি স্যার। থ্যাংক ইউ। জি স্যার, অভিজিৎ কি প্রশ্ন করবা কোনো? আসসালামু আলাইকুম, আমি অভিজিৎ মিঠা। স্যার, আমরা যদি কোনো কোর্স যদি করে না থাকি, তখন আমরা কি প্রথমে যে ওরিয়েন্টেশন প্রোগ্রামটা, ওটা ছাড়া কি আমরা কোনো বেসিক আর কি ওরিয়েন্টেশন প্রোগ্রামটা আমরা করতে পারি আর কি? না, পারা যাবে না। না, ওরিয়েন্টেশন কোর্সটা এটা হচ্ছে 5টা স্তরের প্রথম স্তর, এবং এইটা স্কিম যদি একটা অংশ সম্পন্ন না হয় তাহলে তো সে তো পুরা স্কিমটা সম্পন্ন করলো না। এই জন্য তাকে প্রাথমিকভাবে প্রথমেই ওরিয়েন্টেশন করে এসে তারপরে তাকে বেসিক কোর্সে অংশগ্রহণ করতে হবে। ওরিয়েন্টেশন কোর্স ছাড়া সে অংশগ্রহণ করতে পারবে না। আমরা কিন্তু এর মধ্যে কথা বলেছি যে ব্যতিক্রম আছে রোবটদের ক্ষেত্রে কিছু, সেটা হলো ভিন্ন। আচ্ছা রফিক ভাই, আমার এই যে আমরা অভিজিৎ অভিজিতের বোধহয় আরেকটু কি জানার আছে। অভিজিৎ বলো। আচ্ছা অভিজিৎ বলো। অভিজিৎ বলো। আমরা যদি কোনো কোর্স যদি করে না থাকি, তখন আর কি আমরা যদি ওরিয়েন্টেশন প্রোগ্রামটা ব্যতীত আমরা কোনো কি প্রোগ্রামে আর কি কোনো কোর্স করতে পারবো কি? বুঝতে পারিনি তোমার প্রশ্নটা, আমি বুঝতে পারিনি অভিজিৎ। যদি কোনো কোর্স যদি রোভাররা বা কোনো স্কাউটে থাকা অবস্থায় যদি কোনো কোর্স করে না থাকি আমরা, তখন কি আমরা ওরিয়েন্টেশন প্রোগ্রামটা করতে পারি আর কি কোন স্তরে থাকা অবস্থায়? ওরিয়েন্টেশনটা রোভারদের জন্য তো, এটা তো রোভারদের জন্য আলাদা যখন প্রোগ্রাম আছে, রোভারদের জন্য কিন্তু ট্রেনিং এর স্কিম বিষয় না, রোভারদের প্রোগ্রাম বাস্তবায়ন করার বিষয় আছে। কিন্তু অ্যাডাল্ট লিডারদের যারা, তারা এই ট্রেনিং স্কিমে পড়বে। কিন্তু রোভাররা তাদের যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রাম অনুসারে তারা এগোবে। সেখানে আমার মনে হয় ওরিয়েন্টেশনের বিষয়ে বলা নাই, সেখানে বলা আছে বেসিক কোর্সে অংশগ্রহণ। সদস্য স্তরে অথবা আমার মনে হয় সদস্য স্তর বা প্রশিক্ষণ স্তরে একটা আছে, কোর্সের কথা বলা আছে যে বেসিক কোর্সে অংশগ্রহণ, যে শাখায় সে সেবা দিবে, স্কাউট বা কাপ, সেই দুইটার যে কোনো একটা শাখাতে সে বেসিক কোর্সে অংশগ্রহণ করবে। ধন্যবাদ স্যার। বলো, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো। আমার একটি তথ্য জানার ছিল স্যার। বলেন। তো আনোয়ার ইসলাম শিকদার স্যারকে ধন্যবাদ এবং সালাম জানাই। রফিক স্যারের কে আমার স্মরণ করছি। স্যার, আপনি আমাদের 2012 সালে এপিআর সিএলটি কোর্সে মাননীয় কোর্স লিডার ছিলেন। অত্যন্ত দক্ষতার সাথে সেই কোর্স পরিচালনা করেছিলেন। এপিআর এর 26টি দেশ সহ আমেরিকার কিছু প্রশিক্ষণার্থীও ছিলেন।
তো আপনি সেই কোর্সে আমাদের মাননীয় কোর্স লিডার ছিলেন। তো আমি স্যার আপনার কাছে যেটা জানতে চাচ্ছি সেটা হলো, যারা এই পর্যন্ত বাংলাদেশে যারা লিডার ট্রেনার হয়েছেন, আমি জানি আপনি দেশের বাইরে বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করে থাকেন ট্রেনার হিসেবে। তো দেশের বাইরে এই পর্যন্ত যারা গিয়েছেন তারা তাদের সংখ্যা কত, এবং আমরা যারা লিডার ট্রেনার হয়েছি আমাদের যাওয়ার কোনো সুযোগ আছে কিনা বাইরে ট্রেনার হিসেবে যাওয়ার? এটা হলো 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন স্যার, এই পর্যন্ত বাংলাদেশে 3 শাখায় উডবাজারের সংখ্যা, অ্যাসিস্ট্যান্ট লিডার ট্রেনারের সংখ্যা এবং লিডার ট্রেনারের সংখ্যা কত সর্বশেষ তথ্য মোতাবেক? ধন্যবাদ স্যার। ভালো বলতে পারবে। আচ্ছা, থ্যাংক ইউ। আমি বলি, আমি প্রথমে সেটা হচ্ছে যে আসলে প্রথম দিকে তো আমাদের দেশের বাইরে যে সিএলটি করার খুব বেশি সুযোগ আসলে ছিল না, যেটা হচ্ছে যে 92 সালে 1992-তে আমি নিজে গিয়েছিলাম ইন্দোনেশিয়া। শিকদার সাহেব গিয়েছিলেন কোন সনে, এবং আপনারা বোধহয় আরেকজন গিয়েছিলেন আপনার সাথে, আমাদের মরহুম হাজার আলী সাহেব। আমি আর তৌফিক ভাই। ও, আপনি আর তৌফিক ভাই। তাহলে 2007-তে তাহলে মনে করেন তো শিকদার সাহেব, তৌফিক সাহেব, তারপরে আমাদের তৌহিদ সাহেব, তারপরে আমাদের বর্তমান সভাপতি ডক্টর শহীদুল ইসলাম মল্লিক, তারপরে আমাদের মরহুম আমাদের যে ডাক্তার সাহেব ছিলেন আমাদের ইএনটি স্পেশালিস্ট, ইনারা কিন্তু সিঙ্গাপুরে করেছিলেন একসাথে 3 জন, আমাদের সভাপতি, তারপরে ডক্টর মল্লিক সাহেব আর মির্জা আলী হায়দার ডাক্তার। তো ওনারা করেছিলেন, বাইরে করেছেন। তো এরকম আমাদের সব মিলে বোধহয় ম্যাক্সিমাম 10 জনের মতো হবে যারা বাইরে, এরকম আমি একটা ধারণা আর কি, 10 জনের বেশি না। এই হলো আমার একটা প্রথম প্রশ্নের অংশের উত্তর। আর প্রথম প্রশ্নের আংশিক উত্তর হচ্ছে হ্যাঁ, যে কোনো লিডার ট্রেনার তিনি যদি দক্ষ হন, তিনি যদি ভালো ট্রেনার হন, এবং তিনি যদি ফ্লুয়েন্টলি ইংরেজিতে মানে উপস্থাপন করার বলতে পারেন, প্রেজেন্টেশন ভালো হন, অবশ্যই তিনি বাইরে যাওয়ার সুযোগ পাবেন। এটা এনসি ট্রেনিং, এটা একটা আমাদের বলি একটা এপিআর থেকে একটা কনসালটেন্ট একটা পুল তৈরি করা হয়। এই কনসালটেন্ট পুলে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, ওরা ওইখান থেকে নমিনেশন, বাংলাদেশ কোর্স থেকে নমিনেশন দিবে। যদি ওরা আপনাকে অ্যালাউ করে তাহলে আপনাকে এর পরবর্তী সময় ট্রেনিং এ ডাকবে, আপনাকে যেতে হবে। সো এটা হচ্ছে যে আপনি অ্যাপ্লাই করবেন ওই এপিআর পুলে, কনসালটেন্ট পুলে, সেখানে ট্রেনিং আছে, বিভিন্ন প্রোগ্রাম আছে, প্রায় 12টা না 13টা খাত আছে, 13টা সাইড আছে। তো ওর মধ্যে ট্রেনিং একটা খাত। আপনি অ্যাপ্লাই করলে পরে এবং বাংলাদেশ স্কাউটস আপনাকে এন্ডোর্স করলে, এপিআর যদি আপনাকে সিলেকশন দেয়, আপনি সেই কনসালটেন্ট হিসাবে আপনি সেখানে সাপোর্ট দিবেন। যখনই ডাকবে আপনাকে যে ট্রেনিং এ আপনি সেখানে যাবেন। আর এই যে আমরা রিসেন্টলি আমাদের এই সানসো সার্ক এশিয়া দেশভুক্ত ট্রেনিং টিমের মেম্বার তৈরি করার জন্য আমাদের বাংলাদেশ থেকে আমরা অলরেডি 5 জনের একটা নাম পাঠিয়েছি। চিফ ন্যাশনাল কমিশনার অনুমোদন দিয়েছে। এই 5 জনের নাম আমাদের সানসুতে চলে গেছে। তারা যখন ট্রেনিং করবে সানসু দেশগুলোতে, সার্ক দেশগুলোতে, তখন তারা আমাদেরকে আবার ডাকবে। তো সেখানেও 5 জন, 1 জন মহিলা আর 4 জন পুরুষ এলটির নাম দেওয়া হয়েছে। তা আমার মনে হয় আপনি যদি দেশে আগে আপনাকে প্রমাণ করতে হবে আপনি একজন দক্ষ ট্রেনার, আপনাকে সেইভাবে যখন দেশে আপনি প্রমাণ করে ফেলবেন এবং আপনি নিজেকে যখন মনে করবেন যে কনফিডেন্ট যে আপনি ইংরেজিতে সেশন নিতে পারবেন ভালোভাবে বা আপনার প্রেজেন্টেশন ভালো, তখনই আপনার অ্যাপ্লাই করার জন্য আপনি ন্যাশনাল কমিশনের ট্রেনিং এর সাহায্য নিয়ে আপনি কনসালটেন্টে যখন চাইবে, এটা বেশ কিছুদিন আগে চেয়েছিল, এটা এখন শেষ, আবার চাইবে, তখন আপনি আবার অ্যাপ্লাই করবেন। এপিআর এর অনুমোদন সাপেক্ষে আপনি ইউ ক্যান বিকেম এ মেম্বার অফ দি কনসালটেন্ট পুল, আপনি তখন বাইরে ট্রেনিং দিতে যেতে পারবেন। সো দিস ইজ দ্য সিস্টেম। আর সেকেন্ড যেটা বললেন কতজন লিডার ট্রেনার বা এটা কতজন, এটা আসলে এটা পরিবর্তনশীল ভ্যারিয়েবল, এটা চেঞ্জ হচ্ছে। এটা যে কোনো সময় আপনি ট্রেনিং ডিভিশনে আপনি ফোন করবেন, ফোন করে আপনি জেনে নিতে পারবেন। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার। রফিক ভাই, আমি একটু বলি এখানে এই পর্যায়ে আমাদের আজকের এই সেশনে কিছু আমাদের গ্রুপ কমিটির মেম্বাররাও আছেন। তো গ্রুপ কমিটির কিছু মেম্বার পুরাতন আছেন, আবার কিছু মেম্বার নতুন আছেন যারা আগের স্কাউটিং এক্সপিরিয়েন্স খুব বেশি নেই। তো সেইটা মাথায় রেখে আমি খুব ছোট ছোট 2-1টা জিনিস একটু ক্লিয়ার আপনার কাছ থেকে জানতে চাই।
নাম্বার ওয়ান, আপনি যে বলছেন বেসিক কোর্স, অ্যাডভান্স কোর্স, এই কোর্সগুলোতে বলছেন যে রেসিডেন্সিয়াল। তো প্রথম কথা হলো সেখানে তাঁবুতে বসবাস করা কি বাধ্যতামূলক কিনা, এক। সেকেন্ড, যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আপনি যখন বললেন যে অ্যাডভান্স কোর্সের স্টাফ হতে হলে তাকে এলটি বা এলটি হতে হবে, তাহলে যারা উঠবেজ তারা এই কোর্সের স্টাফ হতে পারবে না, মানে আপনার কথা অনুসারে? কিন্তু আমরা দেখেছি যারা উঠবেজ তারাও এই কোর্সের হন, অ্যাডভান্স কোর্সের স্টাফ হন, বিশেষ করে মাস্টার অথবা সেক্রেটারি। এরা হয়তো কাউন্সিলর হন না, কিন্তু স্টাফ হিসাবে এদের নাম আমরা অনেক সময় দেখেছি। এই দুইটা প্রশ্ন আপনার কাছে, যেহেতু আমাদের অনেকে নতুন আছে। ও আরেকটা জিনিস, দীক্ষা গ্রহণটা যদি একটু কাইন্ডলি বলেন, যে দীক্ষা গ্রহণ ছাড়া কেউ দল পরিচালনা করতে পারবে কি পারবে না, নাকি তাকে অ্যাডভান্স মানে উদ্বেজার হওয়ার পরে দল পরিচালনা করতে হবে, এখানে একটু ক্লিয়ার করে যদি দেন। আমি উল্টা দিক থেকে আসি, আমি আপনার প্রশ্নগুলোর উল্টা দিক থেকে আসি। সেটা হচ্ছে যে দীক্ষা গ্রহণ করে অবশ্য দল পরিচালনা করতে হবে, যার জন্য আপনি দেখবেন বেসিক কোর্স করার পরে, বেসিক কোর্স করা যখন শেষ হয়ে যাবে, এই বেসিক কোর্স শেষের দিন সবাইকে দীক্ষা গ্রহণ করতে হয়। তাহলে এই দীক্ষা গ্রহণ করেই তাকে ফিরে আসতে হবে। সে বেসিক কোর্স করে এসে দল খুলবে, দল পরিচালনা করবে। কিন্তু আমি বারবার বলেছি যে অ্যাডভান্স কোর্স বা উঠবেজার না হলে তিনি পূর্ণাঙ্গ স্কাউট লিডার হতে পারেন না। তিনি শাপলাতে সই করতে পারেন না, পিএস এর ঘরে সই করতে পারবেন না। কিন্তু দল তো বেসিক কোর্স করে এসে দল খুলতে পারবে, দল পরিচালনা করতে পারবেন। কিন্তু তার দল থেকে অ্যাডভান্স কোর্স বা উঠবেজধারী না হলে তার দল থেকে কিন্তু পিএস, শাপলা, কাপ বেরোবে না। আমি ওইটা বলতে যাচ্ছি। কিন্তু তাকে দীক্ষা তো নিতেই হলো, কারণ ওই ট্রেনিং এর পর, বেসিক কোর্সের পরেই তাকে ট্রেনিং দেওয়া হয়। প্রত্যেক কোর্সে এটা বিধান আছে এবং সেখানে সে দীক্ষা নিতে হয়। দীক্ষা নিয়ে এসেই তারপরে তিনি দল খোলেন, দল পরিচালনা করেন। তাহলে এই পার্টটা হয়ে গেল। আচ্ছা, আমি ব্যাক করছি। তারপরে হলো আপনার একটা প্রশ্ন হচ্ছে যে বেসিক কোর্স বা অ্যাডভান্স কোর্স করতে গেলে, বেসিক কোর্স করতে গেলে অনেক সময় তাঁবুতে থাকা লাগে না। বেসিক কোর্সে আপনার অনেক সময় স্কুলে বা জায়গায় করলে ওই বিল্ডিং এর মধ্যেই থাকা যায়, থেকে বেসিক কোর্সটা খুব ম্যান্ডেটরি না যে তাঁবুতে থাকতে হয়। বেসিক কোর্স করা যায় যে কোনো বিল্ডিং এর, স্কুলের বিল্ডিং এ থাকলে বা কোনো জায়গায় কোনো প্রতিষ্ঠানের রুমে থেকেও এটা করা যায়। কিন্তু অ্যাডভান্স কোর্স করতে গেলে তাকে মাস্ট, অ্যাডভান্স কোর্স বা স্কিল কোর্স করতে গেলে এটা মাস্ট যে তাকে তাঁবুতে থাকতে হবে, কারণ ওই তাঁবুতে থাকার প্রশিক্ষণটা তার অ্যাডভান্স কোর্সের একটা বিশেষ বিধান হিসাবে ইয়ে হয়। তাহলে বেসিক কোর্সে তাঁবুতে না থাকলেও চলবে, বাট অ্যাডভান্স কোর্স আর স্কিল কোর্সে তাকে অবশ্যই তাঁবুতে অবস্থান করতে হবে। আর কি জানি প্রশ্ন একটা ছিল, বলেন তো ভাই। না, ওইটা হয়ে গেছে বলা, যে আপনার অ্যাডভান্স কোর্সে যারা উঠবেজধারী তারা কি? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। শোনেন, আপনার বেসিক কোর্সে যারা কাউন্সিলর হবেন তারা উঠবেজধারী হতে পারেন ন্যূনতম, তারা অভিজ্ঞ উঠবেজধারী হয়ে তারা স্টাফ হিসেবে হতে পারেন। কিন্তু লিডার ট্রেনার, অ্যাডভান্স কোর্সে সাধারণত আমরা আপনার মিনিমাম ন্যূনতম এএলটি তিনি আপনার কাউন্সিলর হবেন। কোনো ক্ষেত্রে যদি আপনি মনে করেন যে সেক্রেটারি বা ভালো এএলটি না পাওয়া যায়, অ্যাসিস্ট্যান্ট লিডার ট্রেনার না পাওয়া যায়, সেই ক্ষেত্রে এনসিপ ট্রেনিং অনুমোদন দিয়ে থাকেন, যে যেগুলো নাকি খুব মিনিমাম মানে লেস গুরুত্বপূর্ণ পোস্ট, যেমন সেক্রেটারি অথবা কোয়ার্টার মাস্টার অভিজ্ঞ, সেটা উঠবেজধারী দিতে পারে। কিন্তু আসলে নিয়ম না, নিয়ম হলো এএলটি, মিনিমাম এএলটি। তারপরে বিশেষ প্রেক্ষিতে হয়তো সময়ের কারণে ওনারা এরকম ভাবে সম্পাদ সেক্রেটারি অথবা কোয়ার্টার মাস্টার গিয়ে উঠবেজধারী দিয়ে থাকেন। না দেওয়াই ভালো, না দেওয়াই শ্রেয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা শেষ করে দিব যদি কারো কোনো প্রশ্ন না থাকে, কারণ রফিক ভাই রোজা রেখে অনেক পরিশ্রম করেছে। শিকদার সাহেব আমি একটা, প্লিজ বলেন। হ্যালো, শুনছি না স্যারের সম্ভবত নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে স্যার। হ্যাঁ স্যারের নেটটা মনে ড্রপ করছে। আচ্ছা,
মোবাইল ডাটা দিয়ে চলতেছে তো, মোবাইল ডাটার কারণে প্রবলেম হচ্ছে মেবি। জি স্যার। আচ্ছা, আনোয়ারুল ইসলাম শিকদার স্যারকে একটা প্রশ্ন জানতে চাই স্যারের কাছে। আমার কাছে জানতে চান? আচ্ছা বলেন। কিন্তু আমার না স্যার, আমি অত কনফিডেন্ট না, বলেন। না আচ্ছা ঠিক আছে, রফিক স্যার সহ উভয়ের কাছে। আমি খেয়াল করে আমি দেখেছি এই আমাদের বাংলাদেশ স্কাউটসের বলে তো আমি হ্যান্ড বলবো। বাংলাদেশ স্কাউটসের পক্ষ থেকে যে স্কাউট প্রতিজ্ঞা, স্কাউট আইন আমাদের কাছে বলা হয়েছে, আমরা যেগুলো মুখস্থ করেছি, নিজেরা শিখেছি এবং অন্যদেরকে শিখাই, প্রতিজ্ঞা এবং স্কাউট আইন। তো ইন্ডিয়াতে দেখলাম সেখানে স্কাউট প্রতিজ্ঞাটা অন্যরকম, তাদের স্কাউট আইনের সংখ্যাও আমাদের চেয়ে বেশি, এরকম আবার বিভিন্ন দেশে। তো এইটা কি মানে ফ্লেক্সিবল, মানে যার যার দেশের অবস্থা অনুসারে, আর্থসামাজিক অবস্থা বা অনুসারে কি এই যে স্কাউট আইনের সংখ্যা কম বেশি হচ্ছে, বা প্রতিজ্ঞার একই রকম প্রতিজ্ঞা না, প্রতিজ্ঞাগুলোর মধ্যে একটু ভিন্নতা আছে? না, ভিন্নতা মানে কি, ওই যে আমরা বলি আল্লাহ, সেই জায়গায় তারা তাদের ভগবান বলে, এতটুকু ডিফারেন্স? না না না, ওইটা না স্যার। প্রিন্সিপালসের ডিফারেন্স আছে কিনা? না তা নেই স্যার, তা নেই স্যার। যেমন আমাদের প্রতিজ্ঞা স্কাউট আইন হচ্ছে 60টি, আমি ইন্ডিয়াতে দেখেছি 9টি। আচ্ছা, তারপরে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া আরো বেশি, সংখ্যা আরো বেশি। তো এটা মানে জিজ্ঞাসা করছিলাম, এটা কি যার যার দেশের অবস্থার পরিপ্রেক্ষিতে? তো আমাদের রফিক ভাই যদি লাইনে আসে, ওনার কাছ থেকে এটা ভালো, খুব সুন্দর প্রশ্ন করেছেন। এটা কিন্তু আমার জানা ছিল না যে বিভিন্ন দেশে বিভিন্ন সংখ্যাটা কম বেশি আছে। এটা একটা ইম্পর্টেন্ট, এটা রফিক ভাই লাইনে আসছে, আমরা ওনার সাথে ভাগ করে নিব, এটা আমার জানা ছিল, আমি আজকে শুনলাম। স্যার রফিক স্যার মনে হয় ড্রপ হয়ে গেছে মনে হয় মেবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু ক্রস চেক করতেন। স্যারকে একটু ফোন দিয়ে দেখবে, শাওন দেখবে। আচ্ছা স্যার, আমি ফোন দিচ্ছি স্যার। এই ফাঁকে আমি একটু পরিচয় করিয়ে দিতে চাই, আমাদের আজকের এই ওয়ার্কশপের যিনি ওয়ার্কশপ পরিচালক ছিলেন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম শিকদার স্যার। উনি লিডার ট্রেনার এবং সরকারের অবসরপ্রাপ্ত সচিব এবং সভাপতি টাইগার শার্ক ওপেন এয়ার স্কাউট গ্রুপ। এছাড়াও আমাদের গ্রুপ কমিটির সদস্যদের মধ্যে যিনি সভাপতি হিসেবে আছেন মুজিবুল হক চুন্নু, উনি আমাদের সাথে আজকের এই ওয়ার্কশপে উনি অংশগ্রহণ করেছেন। আর আমাদের এই ওয়ার্কশপে আরো যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে বসিলা ওপেন স্কাউট গ্রুপ, বিএএফ শাহিন, ঢাকা স্কাউট গ্রুপ, তারপরে ডিস্টার্ব হচ্ছে স্যার, রাজু স্যারেরও বোধহয় নেটওয়ার্কে একটু প্রবলেম করছে। না, তোমার ইয়েগুলো সব মতে আর কোন দল, আর আমাদের হচ্ছে যে আমরা রাজু স্যার, আপনার নেটওয়ার্কে সম্ভবত প্রবলেম করছে, কথাগুলো ড্রপ হচ্ছে। স্যারের কথায় সেক্ষেত্রে আমি একটু অ্যাড করে দেই যে আমাদের সাথে আজকে ঢাকা জেলা ইয়ারের এবং কুমিল্লা জেলা ইয়ারের ইউনিটের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের এসআরএম আবু সাইদও জয়েন করেছে। এছাড়া আমরা আসলেই খুব থ্যাঙ্কফুল যে প্রফেসর ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম স্যারও আমাদের সাথে, মোল্লা স্যার আমাদের সাথে জয়েন করেছেন। খুবই আনন্দিত যে উনি একজন লিডার ট্রেনার আমাদের বাংলাদেশ স্কাউটসে, সে আমাদের সাথে আজকে সেশনটাতে ছিলেন। তো স্যার, এখন যদি আমরা শাওন ভাইয়ের জন্য একটু ওয়েট করি যে রফিক স্যার জয়েন করবে কিনা, এই নিউজটা পেলে তারপর আমরা ক্লোজিংটাই যেতে পারি স্যার। হ্যাঁ, আমরা আসলে আজকে যে এটা হলো প্রশিক্ষণ, আমাদের তো বাংলাদেশ স্কাউটসে যারা অ্যাডাল্ট লিডার,
অ্যাডাল্ট লিডারদের মধ্যে আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি। অ্যাডাল্ট লিডারদের মধ্যে আমরা জানি যে বিভিন্ন ধরনের আছে, যেমন এক গ্রুপ হচ্ছে মানে প্রফেশনাল যারা মানে আমাদের চাকরি করেন বাংলাদেশ স্কাউটসে, তারাও অ্যাডাল্ট লিডার। এক গ্রুপ আছে ভলান্টিয়ার, আমরা যারা ভলান্টিয়ার আমরা। আরেক গ্রুপ আছে যারা এই যে মানে এএলটি বা এলটি, লিডার ট্রেনার অথবা সহকারী লিডার ট্রেনার। এখন আজকে এই যে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেই আমাদের এই যে ট্রেনিং টিমের যারা সদস্য এএলটি এবং এলটি, তাদেরকে আমি বেশি গুরুত্ব দিই। তার কারণটা হলো এই যে তারা কিন্তু অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে, অনেক ভরে এই প্রক্রিয়ার মাধ্যমে কন্টিনিউ করে তারা কিন্তু আজকে এএলটি বা এলটি হয়েছে। এলটি আমার তো ধারণা বাংলাদেশ স্কাউটসে 10-12 বছর আগে কেউ মানে এলটি হতে পারে নাই বা পারে না, মানে আমারই 15 বছর লেগেছে, এরকম অনেকের 20 বছর, 22 বছর, 25 বছর লেগেছে। সো এটা একটা খুব ডিফিকাল্ট, খুবই কঠিন কাজ এলটি বা এলটি হওয়া। আরেকটি বিষয় মজার ব্যাপার হলো যে এনসি ডিএনসি আমরা অ্যাডাল্ট লিডার আজ আছি কাল নাও থাকতে পারি। আমার সিএনসি মহোদয়, চিফ ন্যাশনাল কমিশনার মহোদয় যদি মনে করেন যে আগামীকাল আমার আর সার্ভিসের প্রয়োজন নেই, আমার আর ভলান্টিয়ার সার্ভিসের প্রয়োজন নেই, আমি বাদ করে যেতে পারি। কিন্তু এলটি এটা কিন্তু আমার একটা অ্যাচিভমেন্ট, এটা একটা আমার আমি অ্যাকোয়ার করেছি, অর্জন। এটা কিন্তু আমি যখন তখন আমার চলে যাবে না, হুট করে চলে যাবে না। কিছু গঠনের নিয়মে আমাদের কিছু কন্ডিশন আছে, এই কন্ডিশনগুলো যদি আমি ফুলফিল করতে পারি বা আমি কন্টিনিউ করি, তাহলে আমার এলটি বা এলটিশিপ ক্যান্সেল হবে না, আমার ওই শর্তগুলো যদি আমি পালন করি। কিন্তু আমি যতই ভালো কাজ করি, যে কোনো মুহূর্তে আমার জাতীয় কমিশনার এই অ্যাওয়ার্ড আমার চলে যেতে পারে। এটা ডিপেন্ড করে বাংলাদেশ স্কাউটসের উপরে, বেসিক্যালি চিফ ন্যাশনাল কমিশনার মহোদয়ের উপরে। সে কারণে আমি এই ইয়াটাকে মানে ট্রেনিং নিয়ে সেখানে এলটি বা এলটি হওয়া, এই বিষয়টাকে আমি বেশি গুরুত্ব দিই। আমি মনে করি যে আমাদের এটা একটা অনেকটা আমি তুলনা করি কিসের সাথে, যারা এএলটি এলটি তারা হচ্ছে আমাদের যারা চাকরি করে সরকারে, তাদের চাকরি হুট করে চলে যেতে পারে না, একটা প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়। আর যারা মাননীয় মন্ত্রী, তাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কোনো দিন বলতে পারে যে আপনার আর দরকার নেই, একেবারেই টেম্পোরারি। সো এটার সাথে কিন্তু এটা কম্পারেবল। সে কারণে আমি গুরুত্ব দিচ্ছি যে এই ট্রেনিং এর মাধ্যমে, ট্রেনিং স্কিমের মাধ্যমে বা পরবর্তীতে সিএলটি করার পরে মানে এলটি হওয়া, এটাকে আমি সবচেয়ে গুরুত্ব দিই। এটা আমার গ্রুপ মেম্বারদের জন্য, প্লাস আমাদের যারা রোভার আছে, যারা অ্যাডাল্ট ইয়াং লিডার আছে, অ্যাডাল্ট লিডার আছে, সবার জন্য আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আসলে ওয়েট করছি আমাদের। শাওন ভাই বোধহয় কিছু বলতে চাচ্ছে স্যার। স্যার ওই স্যার সাথে কথা বলেছি, স্যার চেষ্টা করতেছে ঢুকার, কিন্তু ওই যে কানেক্টিং মানে হচ্ছে না এনি হাউ। তো স্যার একটা মেসেজ দিয়েছে যে স্যার চেষ্টা করতেছেন, বাট শেষ যাতে মানে কন্টিনিউ হয়, এবং স্যার আপনি চাইলে এটা শেষ করতে পারেন, সমস্যা নেই। তাহলে কি মানে আমরা শেষ করতে পারি? উনি অনুমতি দিয়েছেন? জি স্যার, জি স্যার, বলতে যে সেশন আটকে রাখার কিছু নাই, আপনি সেশনটা কন্টিনিউ করে শেষ করেন। যাই হোক, তাহলে আমরা যে আমি তো কিছু কথা বলেও ফেলছি ইতিমধ্যে। তো রফিক ভাই, রাজু খুব সুন্দর পরিচয় করে দিয়েছেন। রফিক ভাই কিন্তু একজন ভেটারান স্কাউটার, উনি মনে প্রাণে স্কাউটার। আসলে আমি ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, উনি আমার অনেক উপকারও করেছেন। এটা ওনার আড়ালে বলছি সেটাই ভালো। এবং আমি ওনার কাছে রিয়েলি খুব। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, আমি সরি, ওই রফিক ভাই আমাকে ফোন দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, রফিক ভাই ফোন দিয়েছিলেন, বলেন স্যার। উনি ঢুকতে অনেক চেষ্টা করতেছেন, ঢুকতে পারতেছেন না কোনো টেকনিক্যাল কারণে। তো উনি দুঃখ প্রকাশ করেছেন এবং উনি ওনার শুভেচ্ছা জানিয়েছেন। আমি ওনাকে একটা থ্যাঙ্কস দিয়েছি ওনাকে। আর উনি বলেছেন আরেকটা, যে যদি মানে আমাদের আজকে যারা এই ট্রেনিং প্রোগ্রামে আছেন, কারো যদি কোনো পার্সোনাল সাপোর্ট প্রয়োজন হয় রফিক ভাইয়ের কাছে, তাহলে আপনারা রফিক ভাইয়ের কাছে সেই পার্সোনাল সাপোর্ট চাইতে পারেন। উনি সানন্দে আমাদেরকে সেই পার্সোনাল সাপোর্ট দেবেন।
এটা উনি আপনাদের কাছে ওনার এই রিকোয়েস্ট উনি রেখেছেন। ঠিক আছে, তো যাই হোক আমরা শেষ করি। রফিক ভাই কথা বলছিলাম, তো ওনার কাছে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আপনারা ওনার সাথে সরাসরি যোগাযোগ করবেন। উনি রিয়েলি স্কাউট মাইন্ড ওনার। আমি যখন ওনাকে বলছিলাম যে রফিক ভাই আমাদের প্রোগ্রামটার ব্যাপারে আপনার সাথে আমার গ্রুপের ওরা যোগাযোগ করবে, কি বলেন, আমি তো স্কাউটার, যে কেউ আমার সাথে কথা বলতে পারে। সো দ্যাট স্পিরিট মানে হি ডাজ হ্যাজ। এনিহাউ আমরা ওনাকে আরো একবার ধন্যবাদ জানাই। আপনারা যারা আমাদের টাইগার শার্কের বাইরে থেকেও জয়েন করেছেন আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা। আমরা আশা করি সবাই মিলে আমরা স্কাউটিং করছি, স্কাউটিং এর জন্য আমরা এগিয়ে যাব। সেখানে কে কোন গ্রুপের সেটি ইম্পর্টেন্ট না। আমাদের আগামী প্রোগ্রামগুলোতে আমাদের এখন 2টা প্রোগ্রাম চলছে আপনারা জানেন। একটা হচ্ছে পবিত্র কোরআন শিক্ষা, নামাজ শিক্ষা, সপ্তাহে 4 দিন, আর 2 দিন হচ্ছে আমাদের এই প্রশিক্ষণ। এই প্রশিক্ষণটা হচ্ছে স্কাউটিং এর উপরে প্লাস ক্যারিয়ার ডেভেলপমেন্টের উপরে। আপনার যে কোনো সময় যে কোনো দিন যদি আগ্রহ প্রকাশ করেন আপনারা আমাদের প্রশিক্ষণে এবং পবিত্র কোরআন শিক্ষায় আপনাদের ছেলেমেয়েরা বা স্কাউট যারা আছে ছেলেমেয়েরা তারা অংশগ্রহণ করতে পারে। সবার প্রতি আমরা স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা আমাদের প্রোগ্রাম এখানেই শেষ করি। আপনাদের সবাইকে আরেকবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমরা সবাই তো স্কাউট পরিবারের সদস্য। আমরা সবাই যারা আমরা দীক্ষার মাধ্যমে শপথ নিয়ে স্কাউট প্রতিজ্ঞা পাঠ করেছি তারা সকলেই বাংলাদেশ স্কাউট সহ বিশ্ব স্কাউটসের ওজমের একজন গর্বিত সদস্য। তো বিপি বলেছেন যে একটি দেশের সম্পদ শক্তি, একটি দেশের সফলতা যতটুকু না নির্ভর করে সে দেশের সম্পদ শক্তির উপর, তার চেয়ে বেশি নির্ভর করে সে দেশের নাগরিকের চরিত্র মাহাত্মের উপর। আর এই চরিত্রকে গুরুত্ব দিতে গিয়ে বিপি সারা পৃথিবীতে একটি বিপ্লব সৃষ্টি করেছেন। শিক্ষা প্রতিষ্ঠানে যিনি বিপ্লব সৃষ্টি করেছেন স্কাউটিং এর মাধ্যমে, তিনি একজন শিক্ষাবিদ ছিলেন না, তিনি ছিলেন একজন মহানুভব সৈনিক। কথাটা কে বলেছেন? একজন দার্শনিক বিপি সম্পর্কে। A nation owes its success not so much to its strength in ornaments as to the amount of character in its citizen. যিনি এইটি সারা বিশ্বে এটির মাধ্যমে যিনি বিপ্লব সৃষ্টি করলেন, সেই বিপি চেয়েছেন যে স্কাউটিং এর মাধ্যমে শিশু কিশোর যুবকেরা তাদের প্রত্যেকে একাধারে সততা, সত্যবাদিতা, নিয়মানুবর্তিতা, ক্রমোন্নতশীল প্রশিক্ষণ এগুলোর মাধ্যমে ছেলেপেলেদেরকে চরিত্রবান করে গড়ে তোলার পাশাপাশি তাদেরকে আত্মবিশ্বাসী, সম্ভাবনাময়, চৌকস নাগরিক হিসেবে গড়ে তুলতে চাওয়া। তিনি এটা চেয়েছেন, যার ফলে দেখা যায় আমাদের ছেলে মেয়েরা এই স্কাউটিং এর মাধ্যমে প্রতিদিন সে নতুন কোনো কিছু দেওয়ার মানসিকতা উদ্বুদ্ধ হয়, দেশ ও জাতিকে কিছু না কিছু করার জন্য সচেষ্ট হয়। এই জন্যই স্কাউটিং আজকে সারা বিশ্বে 170 ওজন দেশভুক্ত 170টি দেশে এবং 216টি টেরিটরিরও বেশি স্থানে এটি আজকে বিস্তৃতি লাভ করেছে। স্কাউটিং এর মাধ্যমে সারা বিশ্বে আমাদের ছেলে মেয়েরা আমরা সকলেই আমরা দায়িত্বশীল হই, নিজের জন্য, দেশের জন্য, সারা বিশ্বের জন্য কাজ করি, অবদান রাখতে স্ব ক্ষেত্র থেকে সচেষ্ট থাকি। স্থানীয় ক্ষেত্রে, জাতীয় ক্ষেত্রে, আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা অবদান রাখার চেষ্টা করি। তাহলেই যে আমাদের যে এই মানুষ হয়ে জন্মগ্রহণ করা, মানুষ হিসেবে জন্মানোর সার্থকতা আমরা খুঁজে পাবো। সকলেই সেই অবদান রাখতে সচেষ্ট হোক। মহান আল্লাহ তাআলার কাছে সেই প্রার্থনা করি পবিত্র মাহে রমজান আমাদের সকলের জন্য বরকত, মাগফিরাত এবং নাজাদের উসিলা হোক। আর বর্তমান বিশ্বের সংকটময় অবস্থা, করোনা থেকে সারা বিশ্ববাসী মুক্তি পাক, মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি। আর আজকের অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও এই ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।